আপনারা জানেন যে 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেননি। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন, আমাদের কাছে যা খবর আছে। এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে নির্বাচনী কাজে তাদেরকে এনগেজ করে, তখন যে আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে, ভারতবর্ষের সংবিধান অনুসারে, সেই সকল কর্মচারী 324, 326 অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, নির্বাচন কমিশনের নিচে কাজ করে। রাজ্য সরকার তাদের উপরে তখন আর অধিকার থাকে না। তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে বলেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি, এবং সেই জন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে। কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে, আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে, তিনি জনগণের ট্যাক্সের টাকায় মাইনে নেন। কারণ বাংলার সাথে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু নন মেম্বার, বাইরে থেকে এসেছেন। তিনি এসেছেন কেন? ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে, উনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন। ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি, সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে। স্বাভাবিকভাবে তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে। তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা, উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে, আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন, তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমালা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমালা দিতে হয়, নির্বাচন কমিশন সেই কানমালা দিচ্ছে। কিন্তু এরা করছে, জুন মালিয়া হোক বা অন্য কেউ, তারা সবাই তৃণমূল কংগ্রেসের যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন। এবং আমাকে ওখানে দিল্লির সাংবাদিকরা বলেছেন যে যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে, পেছনে যারা দাঁড়িয়ে আছে ওই বস্তিগুলোতে, তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না, রোহিঙ্গা ভাষায় কথা বলছে। দিল্লির সাংবাদিকদের ভাবুন কী পরিস্থিতি। এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে লেগে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই কোমর বেঁধে লেগে পড়াটা কেন? হোয়াই বাংলাদেশি মুসলিম? ভারতবর্ষে তো প্রচুর মুসলিম আছে, বা পশ্চিমবঙ্গের ভোটার মুসলিম আছে যারা ভারতীয় মুসলিম, তাদেরকে ভালোবাসতে অসুবিধে কোথায়? অন্য বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি রোহিঙ্গাদের প্রতি এত স্নেহ, মমতা, মায়া কেন? নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? পেছনে কি ফরস এরকম কিছু আছে নাকি? আমরা তো এটা বুঝতে পারছি না। তদন্ত হওয়া উচিত। দেখুন, রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন, আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু, আর এখানে আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন। ইতিহাস পড়েননি, জানেন না তো। রাজনীতিতে এই সবে এসছে 2011 সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল, তারা সরকারে আনলো তৃণমূলকে, মধু খেতে ভাই টপ করে প্যারাশুট নিয়ে নেমে গেল। তাই হয় তা না জানলে 2002-3 এসআইআর হয়েছিল, তার আগে এসআইআর হয়েছিল। তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল। পাগলের প্রলাপ বকছেন। তাহলে 2002-3 সালে যে এসআইআর হয়েছিল, তারপরে সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল, তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল। কারণ 26 লক্ষ নাম বাদ দিতে ছিল পশ্চিমবঙ্গতে। 26 লক্ষ নাম যদি বাদ যায় এসআইআরে 2002-3, তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকারের তো ক্ষমতায় বসে থাকা উচিত ছিল। কুণাল ঘোষ কাকে কি পাঠাবেন, উনি কারো মাথা ঘামানোর দরকার নেই। কখন কি বলে, কখন মাথায় অস্থিরতা চলছে। এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে, সব দোষ কুণাল ঘোষ। সেই যদি হয়, সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন। বেচারা একটু অসুস্থ আছে, আপনারা তার সাথে সহযোগিতা করুন, তাকে সুস্থ হতে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।